আমি জানি ইসলামী আন্দোলনের নেতা যখন বাংলাদেশের রাজনীতির এক অন্ধকারতম অধ্যায় যখন চলছিল, ঠিক সেই সময়ে এমন কিছু মানুষ ছিলেন যারা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নিজেদের অকুতোভয় সাহসিকতার প্রমাণ দিয়েছেন। একটু পেছনে ফিরে তাকান, জামায়াতে ইসলামের সবচেয়ে কঠিন এবং শ্বাসরুদ্ধকর সেই দিনগুলোর কথা মনে করুন, যখন দেশ জুড়ে জামাত নামটা উচ্চারণ করাই ছিল রীতিমতো এক অঘোষিত অপরাধ, যখন ভয়ে অনেকেই নিজেদের গুটিয়ে নিয়েছিলেন। ঠিক সেই ভয়ঙ্কর সময়ে যে মানুষটি আদালতের বারান্দায় এবং টিভির টকশোতে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামাত নেতাদের পক্ষে বুক ফুলিয়ে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন, তিনি হলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। তার এই সাহসিকতা শুধু আইনি লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। 5 আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর যখন নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রক্রিয়া শুরু হলো, তখন তিনি আরও এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করলেন। যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিচারের জন্য কোনো প্রসিকিউটর ভয়ে বা ভবিষ্যতের আশঙ্কায় দায়িত্ব নিতে চাচ্ছিলেন না, ঠিক সেই মুহূর্তে অ্যাডভোকেট তাজুল ইসলাম তৎকালীন আইন উপদেষ্টার কাছে গিয়ে নিজে থেকে বলেছিলেন যে তিনি এই ঐতিহাসিক বিচারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে চান প্রসিকিউটর হিসেবে। বোঝাই যাচ্ছে জামালপুরের মাটিতে জন্ম নেওয়া এই তাজুল ইসলাম কেবল একজন বিজ্ঞ এবং তীক্ষ্ণ মেধার আইনজীবী নন, একই সাথে তিনি চরম সাহসী এক লড়াকু সৈনিক। এর পরের ঘটনা আজ পুরো দেশবাসীর জানা। চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি একে একে শেখ হাসিনা সহ তার ক্যাবিনেটের প্রভাবশালী মন্ত্রী এবং এমপিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পথে হেঁটেছেন, কাউকে ছাড় দেননি। তবে তাজুল ইসলাম সবচেয়ে ভয়ঙ্কর এবং দুঃসাহসিক যে কাজটি করেছেন, যা এদেশের ইতিহাসে এর আগে কেউ কল্পনাও করতে পারেনি, তা হল গুম এবং খুনের সাথে জড়িত থাকা সেনাবাহিনীর শীর্ষ এবং ক্ষমতাধর অফিসারদের তিনি আদালতের বারান্দায় টেনে এনেছেন। আয়নাঘরের মতো বিভীষিকার নেপথ্যের কারিগরদের তিনি সরাসরি বিচারের মুখোমুখি দাঁড় করিয়েছেন। শত শত প্রাণনাশের হুমকি, দামকি আর রক্তচক্ষুকে উপেক্ষা করেও তিনি এক চুল পরিমাণ দমে যাননি। কিন্তু রাজনীতির হিসাব নিকাশ বড় নিষ্ঠুর। 5 আগস্টের বিপ্লবের পর নির্বাচনে জিতে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় বসল, তখন দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে গেল। ক্ষমতায় আসার পরপরই বিএনপি সরকার অত্যন্ত সুকৌশলে স্বাভাবিকভাবেই তাজুল ইসলামকে তার দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। সচেতন মহল এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনের মূল কারণ হলো আওয়ামী লীগের সাথে বিএনপির তলে তলে হওয়া সেই অঘোষিত আঁতাত, যার শর্ত অনুযায়ী পতিত সরকারের নেতাদের বিচার থেকে মুক্তি দেওয়ার যে গোপন নীলনকশা তৈরি হয়েছে, তাজুল ইসলাম থাকলে তা কখনোই বাস্তবায়ন করা সম্ভব হতো না। আর তাজুলকে সরিয়ে দেওয়ার পরে ইতিমধ্যেই সেই আঁতাতের বাস্তবায়নও দেশে শুরু হয়ে গেছে। আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা একে একে জেল থেকে বেরিয়ে আসছেন। কিন্তু বাংলাদেশের আইন, আদালত এবং সংবিধান নিয়ে যার এত গভীর বোঝাপড়া, সেই সাহসী এবং পরীক্ষিত মানুষটাকে এবার বসে থাকতে দিতে চায় না বাংলাদেশ জামাতে ইসলামী। দলীয় সূত্রগুলো থেকে অত্যন্ত জোরালো খবর আসছে যে জামাত তাদের এই দুঃসময়ের কাণ্ডারিকে এখন সরাসরি রাজনীতির মাঠে এবং সংসদীয় কার্যক্রমে কাজে লাগাতে চাইছে। জানা গেছে জামাতের হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে যে তাদের নবীন সংসদ সদস্যদের সংসদীয় আইনি জটিল ইস্যুগুলো নিয়ে ট্রেনিং দেওয়া, সংসদের ভেতরে অত্যন্ত তীক্ষ্ণ যুক্তিতর্ক উপস্থাপনের প্রস্তুতি গ্রহণ, সরকারি দল বিএনপির যে কোনো অনিয়ম ও কারচুপির বিরুদ্ধে আইনি ও সাংবিধানিক ভাষায় কড়া কথা বলা, ছায়া সরকার বা শ্যাডো ক্যাবিনেটে একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এবং আইন প্রণয়ন সহ নানা জটিল ইস্যুতে তাজুল ইসলামকে সরাসরি যুক্ত করা হবে। এক কথায় সংসদীয় রাজনীতির সমস্ত মারপ্যাচ এবং আইনি ফাঁকফোকর নিয়ে জামাতের এমপিদের সরাসরি ট্রেনিং দিবেন তাজুল ইসলাম। তবে চমক এখানে শেষ নয়। দলীয় সূত্র বলছে পরবর্তীতে জামাতের টিকেটে ঢাকা অথবা তার নিজ জেলা জামালপুর থেকে তাজুল ইসলামকে সরাসরি এমপি বানানোর একটি সুদূর প্রসারী চিন্তাভাবনাও দলের হাইকমান্ডে রয়েছে। রাজনীতি বিশ্লেষকরা জামাতের এই সিদ্ধান্তকে অত্যন্ত দূরদর্শী এবং সময়োপযোগী একটি সিদ্ধান্ত বলে মনে করছেন, কারণ সংসদে শুধু আবেগ দিয়ে নয়, বরং আইন এবং যুক্তির ধারালো অস্ত্র দিয়ে সরকারি দলকে মোকাবেলা করতে তাজুলের মতো প্রজ্ঞাবান মানুষের কোনো বিকল্প নেই। তবে আগামী দিনের রাজনীতির এই কঠিন ময়দানে টিকে থাকতে হলে জামায়াতে ইসলামীকে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর ব্যাপারে সবচেয়ে বেশি জোর দিতে হবে, আর সেটি হলো মিডিয়া। রাজনীতিতে টিকে থাকতে হলে এবং সাধারণ মানুষের মগজে নিজেদের আদর্শ ও বার্তা পৌঁছে দিতে হলে আজকের এই ডিজিটাল যুগে মিডিয়ার চেয়ে বড় এবং ভয়ঙ্কর কোনো অস্ত্র নেই।
আজকের পর্বের একেবারে শেষাংশে এসে আমরা বিশ্লেষণ করব বর্তমান সংসদে প্রধান বিরোধী দল হিসেবে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী কিভাবে এই মিডিয়ার নিয়ন্ত্রণ আগামী দিনে নিতে পারবে এবং তাদের কৌশল কি হওয়া উচিত। প্রথমত, একটি চরম রাজনৈতিক সত্য আমাদের মানতে হবে যে বিরোধী দলে থাকা অবস্থায় কোনো দলই মূলধারার টিভি বা অনলাইন নিউজ পোর্টালগুলোর নিয়ন্ত্রণ নিতে পারে না, কারণ এসবের মালিক মূলত হয় ব্যবসায়ী, আর ব্যবসায়ীরা সবসময় সরকারকেই চাটে। এদেশের মিডিয়া হাউসগুলোর একটি অলিখিত নিয়ম হলো, যখন যে দল ক্ষমতায় আসে তারা কেবল তাদেরই বন্দনা করে। কাল যদি জামাত ক্ষমতায় বসে তবে এই মিডিয়াগুলোই তাদের গান গাইবে, কিন্তু তার আগ পর্যন্ত তারা নিরঙ্কুশ বিরোধিতাই করে যাবে, যেমনটি আমরা এখন দেখছি। দ্বিতীয়ত, দলীয় মিডিয়া বা পত্রিকা বানিয়ে আসলে নিজেদের কোনো ফায়দা নেই, দলেরও কোনো ফায়দা নেই। দৈনিক সংগ্রাম, নয়া দিগন্ত বা সাপ্তাহিক সোনার বাংলার মতো পত্রিকা চালিয়ে দলটির কিছু লোকের হয়তো রুটি রুজির ব্যবস্থা হয়েছে, কিন্তু বৃহত্তর রাজনীতিতে এর প্রভাব প্রায় শূন্য। কারণটা খুব সহজ, জামাত নিয়ন্ত্রিত এই প্রতিষ্ঠানগুলোতে চাকরি পাওয়াটা অনেকটা সরকারি চাকরি পাওয়ার মতো। আপনি যদি যমুনা টিভি বা অন্য কোনো শীর্ষ দৈনিকে কাজ করেন, পারফরমেন্স খারাপ হলে পরের দিনই আপনার চাকরি চলে যাবে, কিন্তু সংগ্রাম অফিসে একবার ঢুকতে পারলে আপনি যেমন পারফরমেন্সই করুন না কেন আপনার চাকরি এক প্রকার নিশ্চিত। আর এই জবাবদিহিহীনতার কারণেই তাদের দলীয় মুখপাত্রগুলোর মান আজ অনেকটা বিটিভির পর্যায়ে চলে গেছে, কিছু কিছু ক্ষেত্রে বিটিভির চেয়েও খারাপ হয়ে গেছে। তাই জামাতের উচিত এখন প্রথাগত মিডিয়া থেকে দৃষ্টি সরিয়ে পুরোপুরি সোশ্যাল মিডিয়ায় ফোকাস করা। তবে শুধু কিছু লোক ভাড়া করে দলের পেজে গদবাদা পোস্ট দিলেই কোনো কাজ হবে না, বরং বুদ্ধিমানের কাজ হবে ইউটিউব, টিকটক বা ফেসবুকে যাদের ন্যূনতম 50,000 ফলোয়ার আছে এমন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের খুঁজে বের করে তাদের সাথে যোগাযোগ তৈরি করতে হবে। প্রয়োজনে তাদের হায়ার করে অত্যন্ত সুকৌশলে প্রমোশনাল ভিডিও তৈরি করতে হবে। ধরুন, এলাকার কোনো ছেলে মেয়ে টিকটকে নাচ বা ফান ভিডিও করে এবং তার 50,000 ফলোয়ার আছে। স্থানীয় মহিলা জামাতের কিংবা জামাতের উচিত হবে তাকে বয়কট না করে তার সাথে একটি সামাজিক যোগাযোগ রক্ষা করা। তাকে ঈদে সুন্দর একটি জায়নামাজ, খেজুর বা আতর উপহার দিক। সেই মেয়েটি হয়তো আবেগে আপ্লুত হয়ে এই উপহারগুলো নিয়েই টিকটকে একটি ভিডিও বানাবে, আর এভাবেই সম্পূর্ণ ভিন্ন একটি দর্শক শ্রেণীর কাছে দলের এনগেজমেন্ট এবং ইতিবাচক ইমেজ বহুগুণে বেড়ে যাবে। এটাই জেনজি পলিটিক্স। এর পাশাপাশি সংসদে জামায়াতের যে 68 জন এমপি রয়েছেন তাদের প্রত্যেকের ফেসবুক পেজ অবিলম্বে ভেরিফাইড করা দরকার এবং তাদের প্রতিদিনের তৃণমূলের কাজগুলো অত্যন্ত প্রফেশনালভাবে আপডেট দিতে হবে। বিএনপির যেমন একটি অত্যন্ত গোছানো মিডিয়া উইং রয়েছে, বিএনপি মিডিয়া সেল, ঠিক তেমনি জামাতেরও একটি আধুনিক মিডিয়া সেল খোলার সময়ের দাবি, যেখানে সারা দেশের সব এমপিদের, সব নেতাকর্মীদের জনকল্যাণমূলক কাজগুলোও জাতীয় পর্যায়ে প্রচার করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সাহসী যে পদক্ষেপটি দলটির হাইকমান্ডের নেওয়া উচিত তা হলো বর্তমান মিডিয়া উইং থেকে জোবায়ের আকন্দ জুটিকে সরিয়ে শিবিরের ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা তরুণ, নতুন এবং ডাইনামিক কাউকে এই বিশাল দায়িত্ব দেওয়া। সেই সাথে জামাতের অফিসিয়াল পেজ চালানোর জন্য দেশের শীর্ষস্থানীয় কোনো অনলাইন নিউজ পোর্টালে কাজ করার বাস্তব অভিজ্ঞতা আছে এমন কোনো তুখোর প্রফেশনালকে অন্তত 2 লাখ টাকা বেতন দিয়ে হলেও নিয়োগ দেওয়া উচিত। তার অধীনে এমন 20 জন তরুণের একটি চৌকস টিম থাকবে যারা অসাধারণ গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং জানে। সোজা কথায় বলতে গেলে 1000 কোটি টাকার চ্যারিটি বা জনকল্যাণমূলক কাজ করেও রাজনীতিতে কোনো লাভ হবে না যদি আপনার সেই কাজগুলো মানুষের কাছে তুলে ধরার মতো একটি শক্তিশালী মিডিয়া নেটওয়ার্ক না থাকে এবং আপনার বিরুদ্ধে যে প্রোপাগান্ডা চালানো হয় সেগুলো দ্রুত খণ্ডানোর মতো কোনো মিডিয়া না থাকে। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।